ইসরায়েলের বিরুদ্ধে এবার জর্ডানি যুবকের অভূতপূর্ব প্রতিবাদ, স্তব্ধ বিশ্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। মানুষের নিজের জীবনের চেয়ে তো আর বেশি কিছু আপন নেই, কিন্তু এই আপন জীবনটাকেও তুচ্ছ মনে করে তারাই যারা মানবতার জন্য, ন্যায়ের জন্য প্রতিবাদের ভাষা হিসেবে তা বেছে নেয়। তখন জীবন দিয়ে তারা সর্বোচ্চ দাবি জানিয়ে যায় ন্যায়ের পক্ষে আর অন্যের বিপক্ষে। ইসরায়েলের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনে নিজেকেই আর ধরে রাখতে পারেনি জর্ডানি এক যুবক। বারবার কণ্ঠের আওয়াজে প্রতিবাদ করে, চিৎকার করে, লিখে, ছবিতে, ভিডিওতেও যখন ব্যর্থ হয়েছে, তখন বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ওই বর্বরদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদের ভাষা লিখে গেলেন পৃথিবীর বুকে। জর্ডানে সরকারি ভবনের সামনে নিজ শরীরে আগুন দিয়েছেন এক যুবক। গাজায় গণহত্যা চালানো সত্ত্বেও ইসরায়েলের সাথে দেশটির সম্পর্ক স্বাভাবিক রাখার প্রতিবাদে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর আকাবায় একটি সরকারি ভবনের বাইরে ওই ব্যক্তি নিজ শরীরে আগুন ধরিয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, আকাবা শহরের রাজপ্রাসাদের সামনে গায়ে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। এ সময় জর্ডানের একজন নিরাপত্তা রক্ষীকে আগুনে জ্বলতে থাকা ব্যক্তির ওপর গুলি বর্ষণ করতে দেখা যায়। জানা গেছে, গুরুতর দগ্ধ অবস্থায় ওই জর্ডানি তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কেউ কেউ এ ঘটনাকে 2011 সালে তিউনিসিয়ার ফল বিক্রেতা মোহাম্মদ বোয়াজিজির আত্মহত্যার সাথে তুলনা করেছেন। তিউনিসিয়ার পুলিশের হয়রানি ও বেকারত্বের প্রতিবাদে বোয়াজিজি নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তার আত্মহত্যার জের ধরে তিউনিসিয়ার তৎকালীন স্বৈর শাসকের পতন ঘটে এবং মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় আরব বসন্ত। সাম্প্রতিক তথ্য: ইসরায়েলের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ভোট দেবে না বেশিরভাগ ইহুদি নাগরিক। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 শুক্রবার একটি জনমত জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে জানিয়েছে। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। জরিপে দেখা গেছে 62% ভোটার ইসরায়েলের নেতা হিসাবে নেতানিয়াহুকে বা তাকে সমর্থন করে এমন কোনো দলের পক্ষে তাদের ভোট দেবেন না। 19% ভোটার নেতানিয়াহুর পক্ষে ভোট দিয়েছেন। বাকি 19% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। জরিপে এও দেখা গেছে, নেতানিয়াহু ব্লকের ভোটার হিসেবে পরিচিত এমন 30% ভোটার বলেছেন তারা নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ক্ষমতায় দেখতে চান না। 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য আন্দোলন করে আসছে জিম্মিদের পরিবার ও সাধারণ জনগণ। এছাড়াও বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার বিতর্কিত আইন পাশের জন্য সমালোচনার মুখোমুখি হন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সামনেই আরব নেতাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। আর এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে পরিকল্পনা তা বাস্তবায়ন নিয়ে ব্যাপক সংশয়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রায় 1 মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠকে বসেছিলেন সিনিয়র আরব নেতাদের একটি গ্রুপ। আর সেখানেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক সিনিয়র উপদেষ্টার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট 5 ব্যক্তি বিষয়টি জানিয়েছেন। সূত্রগুলো জানায়, এর ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিকল্পিত সংস্কার নিয়ে আরব দুনিয়ার মধ্যে বিভাজন সুস্পষ্ট হয়ে উঠেছে। একই সাথে গাজা যুদ্ধের পর জো বাইডেন প্রশাসন যেসব উদ্যোগ গ্রহণ করবে বলে পরিকল্পনা করছে, সেগুলোর বাস্তবায়নও কঠিন করে তুলবে। জানা গেছে, ওই সভাটি হয়েছিল 29 এপ্রিল রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে। উদ্দেশ্য ছিল গাজা যুদ্ধের পর অভিন্ন কৌশল গ্রহণ করা। ব্লিংকেন ছাড়াও সভায় সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার, কুয়েত
এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিয়েছিলেন। এছাড়া ফিলিস্তিনি মন্ত্রী হোসেন আল শেখও অংশ নিয়েছিলেন। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা। সূত্র জানায়, সভায় আল শেখ বলেন, যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলোর অনুরোধ অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ সংস্কার চালিয়েছে, নতুন সরকার গঠন করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা পর্যাপ্ত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা পাননি। সভার শেষ পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ পর্যাপ্ত সংস্কার করেনি বলেই তার মনে হয়। এই পর্যায়ে আমিরাতি পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি নেতৃত্বকে আলিবাবা ও 40 চোর হিসেবে অভিহিত করে দাবি করেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তারা অথর্ব এবং এ কারণে তাদের প্রত্যেককে যদি বদলানো হয় তবুও কাজ হবে না। তিনি বলেন, সত্যিকারের সংস্কার না করলে সংযুক্ত আরব আমিরাত কেন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেবে? এতে ক্ষিপ্ত হয়ে আল শেখ চিৎকার করে আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিভাবে সংস্কার করবে সে ব্যাপারে কেউ নির্দেশনা দিতে পারে না। সূত্রগুলো জানান, এই পর্যায়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান উত্তপ্ত বাক্য বিনিময় থামানোর চেষ্টা করে বলেন, সংস্কারে সময় লাগে, কিন্তু সভা ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয় পক্ষ একে অপরের প্রতি চিৎকার করে কথা বলতে থাকে। তখন আমিরাতি মন্ত্রী ক্ষোভে সভা ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও সভা ত্যাগ করেন। তবে কয়েক মিনিট পর আমিরাতি মন্ত্রীকে নিয়ে আবার সভায় ফিরে আসেন তিনি। আমিরাতি মন্ত্রী ব্লিংকেনের সামনে ঝগড়া হওয়ায় দুঃখ প্রকাশ করেন। আমিরাতি মন্ত্রী এরপর বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের সাথে যতটা নিরাপত্তাগত সমন্বয়ের কাজ করে ততটা যদি তার অধিবাসীদের দিকে মনোযোগী হতো তবে ফিলিস্তিনিদের অবস্থা আরও ভালো হতো। এ ব্যাপারে আল শেখ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যকার উত্তেজনা একই সাথে ব্যক্তিগত এবং রাজনৈতিক। অনেক বছর ধরেই আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিবাদ চলছে। বিন জায়েদের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা হলেন মোহাম্মদ দাহলান। তিনি আব্বাসের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আর এ নিয়ে আমিরাতের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পোষণ করেন আব্বাস। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত অনেক বছর ধরেই আব্বাস এবং ফিলিস্তিনি নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে আসছে। আবার 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করায় আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলে আসছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফাকে পছন্দ করে না আমিরাত। তাদের মতে মোস্তফা হলেন আব্বাসের সহযোগী। আমিরাত আব্বাসের সমালোচক হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী সালাম ফায়াদকে ওই পদে দেখতে চায়। গত 8 মাস ধরে ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই ইসরায়েলি সৈন্যদের হাতে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা। গাজার প্রায় সব স্থানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের শেষ আশ্রয়ও কেড়ে নেওয়া হচ্ছে। গাজার যেসব স্থান নিরাপদ বলে ঘোষণা দেওয়া হয়েছিল সেখানেও হামলা চালানো হচ্ছে। ফলে ফিলিস্তিনিরা কোথায় যাবে, কি করবে তা নিয়ে বড় ধরনের এক সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে গত 24 ঘন্টায় 77 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 221 জন। এদিকে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা বলছেন তারা আশা করছে যে হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের প্রতিক্রিয়া জানাবে। যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার জন্য চাপ অব্যাহত রয়েছে। সংঘাতে এরই মধ্যে গাজায় 36,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে 36,731 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 83,530 জন। এদিকে গত কয়েকদিন ধরে গাজার এই অঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আল আকসা হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে দেইর আল বালাহ শহরের পূর্ব অংশে যেতে দেখা গেছে। ওই অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই স্কুলটি পরিচালনা করত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। হামলার সময় স্কুলটিতে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি অবস্থান করছিলেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে স্কুলটিতে হামাস যোদ্ধারাও আশ্রয় নিয়েছিলেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।